আমরা যাদেরকে আদর্শ হিসেবে মেনে বড় হয়েছি এবং আমাদের নীতি মূল্যবোধ তাদের জীবন এবং তাদের নীতি মূল্যবোধের উপর অনেকটা নির্ভরশীল, তাদেরকে দেখি কেন হবে না আপনারা জানবেন আস্তে আস্তে। আমার মনে হয় যে বর্তমান প্রজন্মকে এটা ভালোভাবে জানানো উচিত আমরা কাদেরকে আদর্শ মেনে বড় হয়েছি। একদম যে সেই কোনো ব্যক্তি মাইকে চিল্লাচ্ছে এরকম মানুষদেরকে আমরা আদর্শ মানি। শহীদ জননী জাহানারা ইমাম 1929 সালে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। এরপর দেশ ভাগ যখন হয় ময়মনসিংহে এসে পড়েন পুরো পরিবার নিয়ে। সেখানে বিদ্যাময়ী বালিকা স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতা করেন। তিনি তার পুরো জীবনেই শিক্ষকতা করেছেন আর কি। এরপর ঢাকায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন এবং ওনার তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই এই স্কুলটা টপ 3 স্কুলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে জাহানারা ইমাম। উনি টিচার্স ট্রেনিং কলেজেরও শিক্ষক ছিলেন বেশ কিছু। বর্তমান প্রজন্ম কেন যেন শিক্ষকদেরকে সম্মান করতে শিখে না, তাদেরকে অসম্মানই পড়ে গেল। যতগুলো দেখলাম তাদের কাণ্ড শিক্ষকদের সাথে। তো ওনার বই কেজি দরে বিক্রি করবে, বাংলা একাডেমির থেকে হবে, তাদেরই তো আন্ডারে দেশ। জাহানারা ইমাম এরপর ওনার বিয়ে হয় শরীফ ইমামের সাথে। এরপর ওনার 2 ছেলে রুমি এবং জামি। ওনার বড় ছেলে শহীদ রুমি 1971 সালে ঢাকায় গেরিলা যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। ওনার সাথে ছিলেন জুয়েল, আজাদ, বদি, আলতাফ মাহমুদ, আরো অনেকেই। ওনারা মেলা ঘরে খালেদ মোশাররফের তত্ত্বাবধানে ট্রেনিং নিয়ে ঢাকায় গেরিলা যুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে। এবং সে সময় রাজাকার আল বাদররা পাকিস্তানিদেরকে খোঁজ খবর দিত কোথায় কে আছে না আছে। সেই রাজাকাররাই এই গেরিলা যোদ্ধাদের খবর পাকিস্তানিদের দেয়। এরপর তারা সেপ্টেম্বরে এনাদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করে। এমনকি জাহানারা ইমাম, ওনার স্বামী শরীফ ইমাম এবং তার ছোট ছেলে জামি ইমাম, ওনাদেরকেও নিয়ে যে মানে কি বলবো রিমান্ডের মতো আর কি নিয়ে, বলো তোমার ছেলে কই, আরো ইনফরমেশন দাও, এরকম না। তারাও দেয় নাই কোনো ইনফরমেশন, রুমিও কোনো তথ্য দেয় নাই কারোর সম্পর্কে। ওনাদেরকে ছেড়ে দেয়, কিন্তু রুমির এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়। এই দুঃখ নিয়ে জাহানারা ইমাম চলতেছিলেন, সামনে আগাচ্ছিলেন। তখনই যুদ্ধ শেষ হওয়ার স্বাধীনতার মাত্র 2 দিন আগে স্বামী হৃদরোগে মারা যান। ওই টর্চার এবং ছেলে রুমির এরকম অবস্থা আসলে উনি আর নিতে পারতেছেন, এটা খুবই স্বাভাবিক, ভেঙে পড়েছেন, চলে গেল। এই যে দুঃখ, এনারা যে দুঃখটা নিয়ে চলে এই জাহানারা ইমাম এবং এখন বর্তমান ওনার ছোট ছেলে জামি ভাই, ওনাদের ভিতরে যে দুঃখটা, তারপর শাওন বাবু, আলতাফ মাহমুদের মেয়ে, ওনাদের মনে যে দুঃখটা, যে কোথায় তাদের বাবা, কোথায় তাদের ছেলে, কোথায় তাদের ভাই, এই যে দুঃখটা নিয়ে। তারপর শহীদ আজাদের মা, উনি যে দুঃখটা নিয়ে, এনারা যে দুঃখটা নিয়ে বেঁচে আছেন, ওনারা সহ আরো যারা 14 ডিসেম্বর যাদেরকে এই সব রাজাকাররা তুলে নিয়ে যে মেরে ফেললো, এই যে দুঃখটা তাদের, এই যে যেসব রাজাকারদের ফাঁসি হচ্ছে, মুজাহিদ, সাইদি, এরা
যতগুলা যাদের যাদের ফাঁসি হয়েছে, সাকা চৌধুরী, এদের ফাঁসির পর তো লাস্টটা অন্তত এদের পরিবারের লোকেরা পাইছে, কিন্তু আমাদের এই গেরিলা যোদ্ধা যারা নিজেদের কথা, নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে দেশকে স্বাধীন করার জন্য, রুমি আমেরিকা সেটেল থাকতো এতদিনে, যদি তিনি দেশের কথা না ভেবে বিদেশে পড়ে থাকতো, বিদেশ চলে যেত, কিন্তু না, উনি ওনার মাকে রাজি করিয়েছেন যে হ্যাঁ আমি রুমিকে নিয়ে আলাদা একটা পর্ব করব, সে সময় তখন আমি বিস্তারিত বলবো, কিন্তু একটা সংক্ষেপে বলি, তিনি তার মাকে বলেছিলেন যে শিক্ষক মানে ছাত্র জীবনে পড়াশোনা করা স্বাভাবিক, কিন্তু সেটা একাত্তরে না। আমি তোমার কথা মতো আমেরিকায় চলে যেয়ে পড়াশোনা করতেই পারি, কিন্তু আমি আমার বিবেকের কাছে বাধা হয়ে থাকবো। তুমি কি চাও সেটা? আর 5টা মায়ের মতো উনি স্বার্থপর হন। জাহানারা ইমাম ছিলেন একজন দেশপ্রেমী, দৃঢ়চেতা। উনি যে সে কোনো মানুষ না যার বই এরকম করে বিক্রি করে এরকম একটা অসম্মান করতেছেন। আপনারা বেশিরভাগ মানুষ জানেনও না মনে হয় জাহানারা ইমাম কতটা ক্লাসিক, কতটা শিক্ষিত একজন মানুষ। এরপর ওনার ছেলেকে বলেন যে যা, তোকে আমি আমার দেশের জন্য কোরবান করে দিলাম, যদিও এটার জন্য অনেক পরে অনেক আফসোস করেছেন। আমি সবকিছু জেনেছি ওনার লেখা বই 71-এর দিনগুলি থেকে। এটা পড়লে জাহানারা ইমাম কে আমাকে অনেক কাছের থেকে চেনা যায়। এরপর তো দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর 75 আসলো। 75-এর পর যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, তখন সে গোলাম আজম, রাজাকার গোলাম আজমকে দেশে আসার পারমিশন দিল। সে দেশে আসলো। এরপর জিয়াউর রহমানের থেকে রাজাকার পারমিশন পেয়ে দেশে এসে সে নির্বাচনও করতে পারলো। বিএনপি সাথে তিনি আবার জামায়াতে ইসলামের, রাজাকার গোলাম আজম জামায়াতে ইসলামের আমিরও নির্বাচিত হয়। এরপর বিএনপির সাথে জামায়াত জোট বেঁধে নির্বাচন করে, সেখানে গোলাম আজম সহ আরো কয়েকজন রাজাকার মন্ত্রী হয়ে বাংলা যেই পতাকার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে সে পতাকায় গাড়িতে বেঁধে সেই দেশের বিয়া করে। এমনই তাদের আমাকে খুব ভদ্রভাবে খুব সুন্দর ভাষায় কথা বলতে হচ্ছে তো, কিন্তু রাজাকার দিনে কথা বলতে গেলে কেমন জানি ভদ্রতা যে কাজ। এরপর এসব দেখে জাহানারা ইমাম বসে থাকতে পারলেন না, কিছু একটা করতেই হবে। ওনার তত্ত্বাবধানে গঠিত হলো ঘাতক দালাল নির্মূল কমিটি। বলে দেই, সেই সময় জাহানারা ইমাম কিন্তু ক্যান্সার পেশেন্ট ছিল, ওনার গলায় ক্যান্সার হয়েছিল এবং অস্ত্রোপচারের কারণে একটা পর্যায়ে যে তিনি কথা বলার ঠিক মতো কথা বলতে পারতেন না। সেই অবস্থাতেও তিনি সবার সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে চাইলে অন্যায় প্রতিবাদ যে কোনো অবস্থাতে থেকেও করা যায়। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করার পর রাজাকার গোলাম আজমকে প্রথমবার সোহরাওয়ার্দী উদ্যানে একটা গণ আদালত হয়েছিল, সেখানে জনতার সামনে এই ঘাতক দালাল নির্মূল কমিটি সমস্ত রাজাকারদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে, তাদের অনেক মাঠগত কর্মীও ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একজন আসিফ নজরুলও ছিল সেই টিমে, যে সংগ্রহ করত রাজাকারদের। যদিও তিনি পরবর্তীতে জাহানারা ইমামের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই তথ্যগুলা কোনোটাই পরে দেওয়ার তিনি দেন নাই। তো এই ঘাতক দালাল নির্মূল কমিটি প্রথমবার গোলাম আজমকে দাঁড় করায় রাজাকার হিসেবে দোষী সাব্যস্ত করে এবং
রায় দেয়, দোষী সাব্যস্ত করে, ইয়া করে, মানে ওখানে গোলাম আজম মানে ওখানে উপস্থিত ছিল না, ইট ওয়াজ লাইক আ মক ট্রায়াল আর কি। একটা তারা তাদের তথ্য ইয়া দিচ্ছে, জনতা দেখছে এবং তারা একটা রায় ঘোষণা করেছে এরকম। এবং সেই সময় তারা যখন এটা করেছিল তখন বিএনপি এই জাহানারা ইমাম সহ ঘাতক দল নির্মূল কমিটিতে যারা সংযুক্ত তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে। মানে রাজাকারের বিরুদ্ধে যারা মূলত রাষ্ট্রদ্রোহী রাজাকার, তাদের বিরুদ্ধে বিচার করতে যে তাদেরকেই রাষ্ট্রদ্রোহী তার মামলায় দেয়া হয়। কি হাস্যকর ব্যাপার। আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ছিল, কিন্তু কেমন করে জানি জাদুতে তিনি বিদেশে চলে যায় এই মামলা থাকা অবস্থাতেও, কারণ তিনি তো তারেক রহমান বিএনপির খুব ক্লোজ একটা মানুষ, তাই আর কি পারে। এবং তিনি উপদেশে থাকা অবস্থাতে জাহানারা ইমামের বই বিক্রি হবে, এটা কেমন একটা অবাক করার কোনো বিষয় না। যেটা সত্যি সেটা সত্যি। এই জাহানারা ইমামকে বলা হতো জাহান্নামের ইমাম। কারা বলতো? এটা জানা কথাই, কারা বলবে? কেন বলবে না? তাদের কাছে তো উনি জাহান্নামের ইমামই, কারণ তারা যাদেরকে আমির ভাবতো তারা তো আসলে রাজাকার ছিল। তো তাদের বিরুদ্ধে যখন একজন নারী বিশেষ করে প্রতিবাদ করে তুললো, কণ্ঠ তুললো, তখন তাদের কাছে জাহান্নামের ইমাম হয়ে গেল। এমনকি বিএনপিরও অনেক অনেক মানুষ জাহানারা ইমামকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছিল একটা সময়, এখনো হয়তো করে, কিন্তু জাহানারা ইমামকে নিয়ে খারাপ মন্তব্য করার কিছু নেই। উনি সবার সামনে একজন আদর্শ হিসেবে থাকবেন। আম্মা আমাদের কাছে একজন আদর্শ। উনি যেভাবে সবাইকে এই মুক্তিযুদ্ধ, এই রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার করার জন্য মাঠে নেমেছিল, হাজার বাধা বিপত্তির পরে, মানে আপনাদেরকে আমি বলতে পারতেছি না ওই সময়টা, তখন তারা ক্ষমতায়, রাজাকাররা তখন ক্ষমতায়, গোলাম আজম তখন ক্ষমতায়, সেই অবস্থাতে তাদের বিরুদ্ধে সেখানে একটা গণ আদালতের মতো করা, এটা অনেক বড় সাহসের ব্যাপার। এটা আপনারা বর্তমান প্রজন্মের এরা বুঝবেন। আমাদের আদর্শ ক্লাসিক, তাদের মাথায় খিলু আছে, তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের একটা, আমি বলবো প্রাণ এরা। ওনারা না থাকলে বাংলাদেশ এই পর্যায়ে আসতো না। ওনারা হচ্ছে আমাদের আদর্শ, বিউটি উইথ ব্রেইন। জাহানারা ইমামকে নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, বলে শেষও করা যাবে না। এই জন্য আজকে আমি আসলে আরো বেশি কিছু বলতে পারতেছি না। আমি খুব ইমোশনাল হয়ে যাই যখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা হয়, আমি একটু ইমোশনাল হয়ে যাই। তো আজকে এটুকুই, কিন্তু আমি পরবর্তী সিরিজ এবং পুরো ডিসেম্বরে আমি আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে, আমাদের আদর্শদের নিয়ে আমি বলবো। রুমিকে নিয়ে, শহীদ রুমিকে নিয়ে বলবো, শহীদ আজাদকে নিয়ে বলবো, শহীদ আজাদের মাকে নিয়ে বলবো, জাহানারা ইমামকে নিয়ে আরো বলবো। আজকে জাস্ট একটা কি বলবো, আমার শুধু ওনাকে নিয়ে আমি যখন জানলাম যে ওনার বইগুলোর বিক্রির কথা, তখন আমার খুব মানে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে যে এরকম কোন এরকম অসম্মান, মানে মানে আমি আমার কি বলবো, ওনারা এটা ডিজার্ভ করে না, একদমই ডিজার্ভ করে না এই ব্যাপারটা, যেটা ওনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে বর্তমানে করা হচ্ছে। ওনারা এই জিনিসটা ডিজার্ভই করে না। বর্তমানে 2025 সালে পায়ের উপর পা তুলে বসে বড় বড় কথা বলা অনেক সহজ, বা পাকিস্তানের এটা করছে, বা মাফ করে দাও, হ্যান ত্যান, খুব সহজ। এই যে রাজাকাররা, এই যে বর্তমানে জামায়াতের এরা এত ইয়া করতেছে, আমি অবাক হয়ে যাই কিভাবে একটা স্বাধীন দেশ বলা হয় আমাদের, স্বাধীন দেশ, স্বাধীনতা
করে হলো বর্তমানে এখন মুক্তিযুদ্ধের কোনো কথা বলা হয় না। বর্তমানে কারা কথা বলে? বর্তমানে কথা বলে জামায়াতের ওরা, রাজাকারদের উত্তরসূরিরা কথা বলে বর্তমানে। বলুক, আমরা মুক্তিযোদ্ধা উত্তরসূরি, আমরাও কথা বলা শুরু করলাম। এবং আমি তো বলবোই আমার পক্ষ থেকে যতটুকু বলার। আজকে থেকে শুরু করলাম, পরবর্তী পর্বে আরো আস্তে আস্তে সব বলবো। আমাদের আদর্শ, আমার আদর্শ।